মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আজও আপত্তি কমিশনের। আদালত শুনলই না আপত্তি, খারিজ করে দিল অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে মাধ্যমিক পাসের সার্টিফিকেটের সঙ্গে। পশ্চিমবঙ্গে এসআইআর এর বৈধ নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া যাবে, আগেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের শুনানিতেও শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় 14ই ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নথি গ্রহণ করতে হবে। এ নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে আপত্তি জানান কমিশনের আইনজীবী। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে নিতে বলা হয়েছিল, কারণ মাধ্যমিক পাশের শংসাপত্রে জন্মের তারিখ এবং বাবার নাম থাকে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কি আছে তা বাংলার বিচারকরা জানেন। তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, আধার কার্ডের মতো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যেতে পারে না। এক মামলাকারীর আইনজীবী বলেন, যারা মাধ্যমিক পাশ করেননি তাদের কাছেও তো অ্যাডমিট কার্ড থাকে। এরপরে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, এসআইআর জমা পড়া সমস্ত নথি বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে জমা দিতে হবে। ইআরও এবং এইআরওরা জমা দেবেন প্রিজাইডিং জুডিশিয়াল অফিসারদের। সেক্ষেত্রে মাধ্যমিক পাশের শংসাপত্রের সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও জমা দেওয়া যাবে, বয়স এবং অভিভাবকের প্রমাণপত্র হিসেবে। অর্থাৎ এসআইআর ইস্যুতে ফের একবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেল নির্বাচন কমিশন। নিউজ 18 বাংলা। সুপ্রিম নির্দেশের পরেও এসআইআর গড়িমসি, আজকেও কমিশনকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন সুপ্রিম নির্দেশের পরে এসআইআর এর যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে না? বিচারক নিয়োগের নির্দেশ দেওয়ার পরে এ নিয়ে প্রশ্ন তুললেন। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। मैं इंसानी के लिए इंसानियत चाहते हैं। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूँ। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। जियो और जीने दो। এসআইআর নিয়ে আরও প্রশ্ন। ভারতীয় নাগরিক হতে হয় ভোট দিতে গেলে। কোনো বৈধ ভোটার যদি এসআইআর এর নাম বাদ যায় বা ভোট দিতে না পারেন, তাহলে কি তার নাগরিকত্ব নিয়ে আশঙ্কা থাকবে? প্রথম থেকে বলা হচ্ছে এসআইআর শুধুমাত্র ভোট দেওয়া না দেওয়ার তালিকা তৈরির জন্য, কিন্তু পরিস্থিতি যা তাতে এসআইআর আদতে নাগরিকত্বের প্রমাণ বলেই মনে করছেন অনেকে। বৈধ ভারতীয় হয়েও ভোট দিতে না পারলে নাগরিকত্ব চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অনেকের মনে। ভারতীয় সংবিধান অনুযায়ী নাগরিকত্বের অন্যতম প্রমাণ ভোটাধিকার। ভারতে বসবাসকারী বিদেশিদের ভোট দেওয়ার অধিকার নেই। ভোট দিতে হলে 18 বছর বয়স হতে হবে এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। উল্টো দিক থেকে অনেকের যুক্তি, যিনি ভোট দিতে পারবেন না এবং যার ভোটার তালিকায় নাম নেই তিনি তাহলে ভারতীয় নাগরিক নন। এসআইআর প্রক্রিয়া এবং এই আশঙ্কাকে আরো জোরদার করছে, যে কারণে আশঙ্কিত মতুয়াদের নেতা শান্তনু ঠাকুরের বক্তব্যেও সেই ইঙ্গিত মিলেছে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময়। শান্তনু ঠাকুর মতুয়াদের আশ্বাস দিচ্ছেন ঠিকই, কিন্তু তাতে আশঙ্কা দূর হচ্ছে না। মনে করছি এখন এই 28 তারিখে যদি আমাদের ভোটটা না থাকে, আমাকে তো ঝানে পানে মাঠে মারা আমাদের। চারিদিক থেকে যে ভোট কাটা যাচ্ছে সেই আতঙ্কেই তো আমরা শেষ হয়ে যাচ্ছি। আপনি তো কাগজপত্র দিয়েছি, তার সত্ত্বেও কি করব? এখন আমাদের জানে মারা, আমাকে তো পথে বসে যেতে হবে। তালিকায় যদি ভোটটা না থাকে তাহলে কি আমরা দেশের নাগরিক না? এই ভোটটার জন্যই তো, ভোটটা দেবো, ছেলেমেয়ের ভবিষ্যৎ পথটা করবো, তার জন্যই তো এদেশের ভোটটা যদি না থাকে আমি কি করব? তাকে এদেশের নাগরিক আমরা হব না, থাকবো না। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত যাদের শুনানিতে ডাকা হয়েছিল তারা সব নথি জমা দেওয়ার পরেও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।
বহু জ্যান্ত মানুষকে মৃত দেখানো হয়েছে। আমি একজন জনপ্রতিনিধি, আমার নামটাও মৃত দেখানো হয়েছিল। মৃত দেখানোর পর আমি সমস্ত প্রসিডিওর মেনটেন করে ফর্ম তো জমা দিয়েছি আবার, কিন্তু বাই চান্স যে ফাইনাল ভোটার লিস্ট হবে সেখানে যদি আমার নাম না থাকে, আমাকে তাহলে কি কোর্টে গিয়ে আমার নামের যে নামটা আনতে হবে, মানে ভোটাধিকারের জন্য আমাকে কোর্টে যেতে হবে নাকি কি করতে হবে? আমি খুব ডাউট প্রকাশ করছি এখানে। বাবার 2002 সালে নাম ছিল, দেশ সরকার আমাদের টাইটেল, কিন্তু দেশ সরকারটা একসাথে ছিল। কিন্তু 2025 সালে দেশ সরকারটা আমি আলাদাভাবে লিখেছিলাম। হিয়ারিংয়ে তো গেছিলাম, হিয়ারিংটা করে এসেছি। এটা তো ভুল নয়, কারণ আমার তো 2002 সালে আমার বাবার আছে, আমার থাকবে না, আমি ভোটটা দিতে পারবো না 2026 সালে, তাহলে তো আমার যেতেই হবে, আইনের দ্বারস্থ তো হতেই হবে আমার। 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। তারপর ধাপে ধাপে তালিকা প্রকাশ হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তালিকা প্রকাশ করা যাবে, কিন্তু সেই তালিকায় কোনো কারণে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তিনি আর এবার ভোট দিতে পারবেন না। সেক্ষেত্রে নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ, অশান্তির আশঙ্কা। কন্টিনিউয়াস রিভিশনে বা সাপ্লিমেন্টারি লিস্টটা যদি প্রকাশিত নাও হয়, তাহলেও কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে না। সেটা লাস্ট ডেট অফ নমিনেশনের আগে অবধি যতটা ওনারা নিষ্পত্তি করতে পারবেন ততটুকুই উঠবে। যদি এরকম হয় তাহলে কিন্তু তারা এবার ভোটাধিকার দিতে পারবেন কিনা সন্দেহ আছে। দীর্ঘদিন ধরেই এ রাজ্যে অনেকে ভোটকে উৎসব হিসেবে দেখেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার উৎসব, যে কারণে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যায় ভোটও পড়ে। দেশের অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যে ভোট নিয়ে এমন সচেতনতায় বেশি করে আশঙ্কার জন্ম দিচ্ছে। নিউজ 18 বাংলা।